This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সিপিএম পঞ্চায়েত প্রধান। তেহট্ট থানার কানাইনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে সজলধারা প্রকল্প জেনারেটরের টাকা সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান। কোন ছকে বিধানসভা ভোটে এগোবে দল তা নিয়ে ফের রণকৌশল বৈঠকে বঙ্গ বিজেপি। দুদিন ধরে একাধিক জায়গায় একাধিক পর্যায়ে বৈঠক। বুথ সশক্তিকরণ থেকে উৎসব পর্ব, দলীয় নেতা কর্মীদের ভূমিকা ঠিক করতে বৈঠক। শ্রমিক সুকান্ত ছাড়াও বৈঠকে সুনীল বনসাল, অমিত মালভিয়ারা। বাঁকুড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উত্তেজনা। বিজেপির পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে শিবির আয়োজনের অভিযোগ। শিবিরে পঞ্চায়েত সদস্যের স্বামীর ক্ষোভ প্রকাশ। তৃণমূলে পাল্টা অভিযোগ। মদ্যপ অবস্থায় পঞ্চায়েত প্রধানের স্বামীর শিবির ভণ্ডুল করার চেষ্টা, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। উত্তর কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে ভর্তি প্রক্রিয়ার মধ্যে টিএমসিপির সংঘর্ষ। আবদুল্লাহ ইকবাল ও সাব্বান মিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আবদুল্লাহ ইকবালের নেতৃত্বে তার অনুগামীরা সাব্বান মিয়ার অনুগামীদের মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনায় 3 থেকে 4 জন জখম হয়েছেন। আবদুল্লাহ ইকবালের গোষ্ঠী এই কলেজের প্রাক্তনী। কলেজে কোন গোষ্ঠী দখলদারি থাকবে তা নিয়েই গোলমাল বলে সূত্রের খবর। কলেজে পড়ে হচ্ছে একজন ইয়াস শর্মা, যে 4th সেমিস্টার আছে, তার নাম হচ্ছে ইয়াস শর্মা। আর আবদুল্লাহ ইকবাল ওরা হচ্ছে বহিরাগত। এর আগেও কলেজে গন্ডগোল করেছে এবং তাদের নামে প্রিন্সিপাল এফআইআর করেছে, কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেছে, তাদের নামে এফআইআর আছে। কলেজের নিয়ন্ত্রণ দখল করতে চাইছে কিনা জানি না। আমরা তো সাধারণ স্টুডেন্টদের পক্ষ থেকে, আমরা কলেজের সাধারণ স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা এখানে দেখুন না, সবাই সাধারণ ছাত্রছাত্রী, কারোর হাতে তো তৃণমূল ছাত্র পরিষদের পতাকা বা কিছু দেখতে পারছেন না। আমরা সাধারণ ছাত্রছাত্রী। করে কলেজে ঢুকে মারা শুরু করে দিল। আমাদের আজকে ভর্তির প্রক্রিয়াটা ছিল, তা ওরা গালাগালি খিস্তি অনেক কিছু করছিল। সেইটার বিরুদ্ধে আমরা যখন বলি, মানে একদল এসে আমাদের মারতে শুরু করে দিল। সেকেন্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ হচ্ছে। তার মধ্যে দিয়ে এই কলেজেরই কটা পাস আউট স্টুডেন্ট আছে, আর তার কয়েকজনকে আমি চিনি। তার মধ্যে দিয়ে একজনের নাম আছে আবদুল্লাহ ইকবাল, আর আদার্স আছে ইয়াস শর্মা। আমি আদার্স আর কাউকে চিনি না। ফিরে এলাম ব্রেকের পর। শর্মিষ্ঠা, আমরা এই পর্বে খবরে যাবো, তবে তার আগে একটা ছবি দেখাই নাকি? একদম, একজন তৃণমূল কাউন্সিলরের ছবি দেখাবো যিনি আবার কান ধরতে বড্ড বেশি ভালোবাসেন। আমি একটুখানি পিসিআর কে বলবো বিগ ওয়ানের ছবিটা দেখতে। পার্থ সারথী মাইতি, তিনি বারবার দুর্নীতি নিয়ে সরব হয়ে ওঠেন। কখনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কান ধরে বলেন আমি আর ঠিক কথা বলবো না, সত্যি কথা বলা মহাপাপ। কখনো আবার কান ধরে সোজা ওঠবোস করেন এবং নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন। কিন্তু ঘটনাটা কি ঘটেছে, কেন এই কান ধরে ওঠবোস, দেখুন সেটা। আমরা যে কান ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব, ইনি তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। সম্প্রতি পুরসভায় দুর্নীতির অভিযোগে কান ধরেছিলেন। এবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি কান ধরে ওঠবোস করলেন। তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। পার্থ সারথীর অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলায় নিয়োগ দুর্নীতির বেশিরভাগটাই হয়েছে শুভেন্দু অধিকারীর হাত ধরে। সেই সঙ্গে দলকেও বিড়ম্বনায় ফেললেন তৃণমূল কাউন্সিলর। যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে। নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না, এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে। স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পরই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দেন বিরোধী দলনেতাও। সব শুভেন্দু অধিকারী অভ্যাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে। আমি এর ব্যাখ্যা দেব না। আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন। শুভেন্দুর এই বক্তব্য হাতিয়ার করেই বড় অভিযোগ করেছেন পার্থ সারথী। সঙ্গে উস্কে দিয়েছেন দলের মধ্যে বিজেপির চর থাকার কথা।
তমলুক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকেও যে সন্দেহ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। আড়ালে আবডালে অনেকেই পার্থসারথী মাইতিকে তৃণমূলের বিবেকবান কাউন্সিলর বলে আখ্যা দিচ্ছেন। আবার কেউ বলছেন জেলায় নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্সটাই খুলে দিয়েছেন তিনি, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ওনাকে এই আগে বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের দিক নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? আন্দোলন হবে, প্রতিবাদ হবে, সেটা দল ঠিক করবে, সেটা পার্থসারথী মাইতি ঠিক করা উচিত নয়। ওনার মস্তিষ্ক ঠিক নেই। আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। শাসক কাউন্সিলরকে নিয়ে শাসক বিরোধী তরজার মাঝে আবার রাজনীতির রিভার্স সুইং জেলা সিপিএমের। গোটা পূর্ব মেদিনীপুরে এই সমস্ত কিছুর যে কারসাজি নাটের গুরু সে হচ্ছে শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি দুটো দলই শুভেন্দু অধিকারীর দ্বারা পরিচালিত হচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য রাজনীতি সরগরম। তারই মধ্যে রাজনীতির ঘোলা জলের ঘূর্ণিতে নিজের কান ধরেছেন থুরি টেনেছেন তৃণমূলেরই কাউন্সিলর। একসময় নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাথা খুঁজতে বলেছিলেন একদা হাইকোর্টের বিচারপতি, বর্তমান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতিও মাথার খোঁজে আছেন। পাবেন কি শেষ পর্যন্ত মাথার খোঁজ? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এক কাউন্সিলরের ছবি আপনাদেরকে দেখালাম, কি সুন্দর কান ধরে উঠবোস করছেন। আরেক কাউন্সিলরের ছবি আপনাদেরকে দেখাবো, উত্তরের কাউন্সিলর। গণেশ পুজোর ভাষণে এই কাউন্সিলর রীতিমতন দিদিগিরি করেছেন। শিলিগুড়িতে নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। মত্ত অবস্থায় তাদেরকে মারধর করেছেন বলে অভিযোগ করছেন তারই দলের কর্মীরা। আর অভিযোগ পেয়ে ছাঁটাই করা হলো মেয়র পরিষদ শ্রাবন্তী দত্তকে, মানে ওই মেয়র পরিষদ পদ থেকে আর কি, দলে আছেন এখন। শিলিগুড়িতে তৃণমূল নেত্রী দিদিগিরি, দলেরই কর্মীদের সঙ্গে অশালীন আচরণ, মত্ত হয়ে তুলকালাম বাঁধানোর অভিযোগ। বিতর্কে জেরে শেষমেশ মেয়র পরিষদের পদটাই গেল। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইনি শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। জন্ম, মৃত্যু, মিড ডে মিল সহ একাধিক বিভাগের মেয়র পরিষদের দায়িত্বে ছিলেন। রবিবার শিলিগুড়ির আশ্রমপাড়ায় গণেশ ভাসানের সময় দলীয় কর্মীদের একাংশের সঙ্গে তার বচসা বাঁধে। মত্ত অবস্থায় অশালীন আচরণ, এমনকি মারধরের অভিযোগও ওঠে। উনি রীতিমতো মদ্যপ অবস্থায় ছিলেন। আর হচ্ছে এসো ভাই, চেটেপুটের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমরা কি অবস্থায় ছিলাম আর কাউন্সিলর কি অবস্থায় ছিল। হঠাৎ করে উনি আসলো, গাড়ি থেকে নামলো, উনি ওনার মেয়ে ভিডিও অন করে, ক্যামেরা অন করে, একবার এই লেফট সাইডে কিছু লোক দাঁড়িয়েছিল আমাদেরই দাদারা, ওদেরকে গিয়ে যাতা বলছে, সিনিয়র দাদাদেরকে উল্টাপাল্টা বলতে বলতে থাপ্পড় মেরে দিল। সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নির্দেশে এটা করেছে, ঘটনাটা অনিয়ন্ত্রিত এবং অবাঞ্ছিত ছিল। মত্ত হয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উড়িয়ে পাল্টা ভিকটিম কার্ড খেলেছেন তৃণমূল কাউন্সিলর। যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ, সেটা ছিল ধার্য। মানে অনেক বহিরাগতরা ছিল, তো দলীয় চক্রান্ত না, অনৈতিক কাজে বাধা দেওয়ার চক্রান্তে। বিজেপির প্রশ্ন, সে পাড়ার ঝামেলাকে কেন্দ্র করেই শ্রাবণীকে অপসারণের সিদ্ধান্ত, নাকি নেপথ্যে অন্য গল্প? হঠাৎ করে একটা পাড়ার ঝামেলাকে কেন্দ্র করে এমআইসি পদ থেকে সরিয়ে দিয়েছে, এটাও তো আমরা বুঝতে পারছি না কারণটা কি। সেও তো তিনি একটা সর্বজনীন পদ, এটা তো কোনো পার্টি পদ ছিল না। একটা জিনিস সংশয় দাঁড়াচ্ছে, এ পুরো বোর্ডকে কে চালাচ্ছে? ও কি মেয়র চালাচ্ছেন নাকি আর কেউ ব্যক্তি এই বোর্ডটাকে চালাচ্ছে? সেখানে টিটাগড় পুরসভা 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেন্দ্র সোনকারের টাকা ছড়িয়ে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। প্রশ্ন উঠছে, জনপ্রতিনিধিদের আচরণ কি এমন হওয়া উচিত? প্রসেনজিৎ চৌধুরী ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আমরা আপনাদেরকে আগে দেখেছি যে বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে আরও একটি খবর পাওয়া যাচ্ছে, যে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সেই গাড়িটি 16 বছরের পুরনো।
মোটর ভেহিকলস থেকে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। সিজার, আমরা জানি যে নিয়ম রয়েছে 15 বছরে পুরনো গাড়ি চালানো যায় না, সেটা কি করে একজন বিধায়কের কনভয় ইউজ হয়? দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আর এখানেই কোথাও প্রশ্ন ওঠে যে পুলিশের গাড়ি বলেই কি 7 ফুট মাপ? তার কারণ হচ্ছে এই যে বোলেরো গাড়িটি যেটা পাইলট হিসেবে কাজ করছিল, সেই গাড়িটি 19 আগস্ট 2009 সালে কেনা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। পিভিডি কলকাতায় রেজিস্টার্ড এই গাড়িটা। এই মুহূর্তে তার বয়স হচ্ছে 16 বছর। গত বছরই যেটা পরিবহন দপ্তরের ওয়েবসাইট অনুসারে বা পরিবহন দপ্তরের নথি অনুসারে, পিভিডি কলকাতার নথি অনুসারে গত বছরই অত্যধিক মাত্রায় দূষণ ছড়ানোর জন্য এই গাড়িটিকে বাতিল ঘোষণা করা হয়, এই গাড়িটিকে বাতিল করা হয় এবং তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আরসি যেটাকে পরিভাষায় বলা হয় সেটাও ক্যান্সেল করা হয়। কিন্তু তারপরেও এই গাড়িটি কিভাবে চলছিল সেই উত্তর কিন্তু নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে থানা গোটা বিষয়টার তদন্ত করছে, কিন্তু আদৌ এই বিষয়টা কিন্তু থানার তদন্তের বিষয় নয়। কলকাতা পুলিশের মোটর ভেহিকলসের একটি ডিপার্টমেন্ট রয়েছে, মোটর যে পুলের একটি ডিপার্টমেন্ট রয়েছে, তাদেরই কিন্তু এটা দেখার কথা যে কিভাবে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ গাড়ি, যে গাড়িকে ইতিমধ্যেই পিভিডি ক্যান্সেল করে দিয়েছে, তারপরেও সেই গাড়ি চলছিল। যেখানে কোথাও আজকে ডিসি ট্রাফিক বলছেন কোনোভাবে কলকাতা শহরের মধ্যে বা কলকাতা পুলিশ জুরিডিকশনে বেপরোয়াভাবে বেআইনি ভাবে কোনো গাড়ি চলা বরদাস্ত করা হবে না। এবং সেই কারণে সেনার গাড়ির বদলে যদি অন্য কোনো গাড়িও হতো তাহলে তার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হতো। আর সেখানে দাঁড়িয়ে পুলিশের এই গাড়ি, সেটাই একদম স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটা সবথেকে বড় প্রশ্ন। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে কি বলা হয়েছে আজকে, বরং সেই বক্তব্যটা একবার শোনাবো আপনাদেরকে। তবে আরো একবার জানিয়ে দিই যে 19 আগস্ট 2009 সালে এই গাড়িটি কেনা হয়েছিল। আর যে কথাটি বলছিলাম যে নিয়ম অনুযায়ী, পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী 15 বছরের পুরনো গাড়ি কিভাবে রাস্তায় ব্যবহার করা যায়। আজকে শওকত মোল্লা এই ঘটনার পর যখন প্রতিক্রিয়া দিয়েছিলেন তখনও তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছিলেন যে গাড়িটিতে একটা যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার জেরে গাড়িটি ধাক্কা মারে এই বাইক আরোহীকে। এর জেরেই কি বাইক আরোহীর মৃত্যু হলো। অর্থাৎ কলকাতা পুলিশের গাড়ি কিভাবে মেয়াদ উত্তীর্ণ হয়, কিভাবে এই যে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে 2024 সালে, সেই গাড়ি কিভাবে রাস্তায় নামে, সেই গাড়ি কিভাবে বিধায়কের কনভয় ব্যবহার করা হয়, সেই গাড়ি কিভাবে কলকাতা পুলিশ একজন বিধায়কের কনভয় ইউজ করতে পারে, সেটাই সবথেকে বড় প্রশ্ন। কলকাতা পুলিশের পাইলট কার কিভাবে এই মেয়াদ উত্তীর্ণ গাড়ি হিসেবে ব্যবহার করা হয়, সেটাই সবথেকে বড় প্রশ্ন। ডিসি ট্রাফিক কন্ট্রোলের বক্তব্য আপনাদেরকে শোনাই এবার। ওখানকার সিসিটিভি ফুটেজ আমি খতিয়ে দেখছি, যখন অ্যাভেলেবল হবে আমি ওটা প্রকাশ করব। আর সেকেন্ড আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্ট আছে, এটা ফেটাল অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন চলছে। এর যে তথ্য আছে ওটা আমি এখন দিচ্ছি না, বাট এটা লোকাল থানা যখন এটা ইনভেস্টিগেশন করছে তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে, এর নিয়ে আপনি চিন্তা করার কোনো বিষয় নেই। আমরা ডিসি ট্রাফিকের বক্তব্য আপনাদের কাছে শোনাচ্ছিলাম এবং স্বাভাবিকভাবে আজকে যখন একটা গাড়ির বিষয় নিয়ে টান টান নাটক সকাল থেকে দেখছিলাম, ঠিক তখনই শওকত মোল্লার গাড়ির দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হলো। তারপরে এই তথ্য আসছে। আমার সঙ্গে এসএসকেএম থেকে সরাসরি রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, একটা ছেলে মারা গেল, ছেলে মারা যাওয়ার পর যখন বিষয়টা আমরা দেখছি তখন ভয়ানক খবর আসছে যে কলকাতা পুলিশের পাইলট কার সেটা মেয়াদ উত্তীর্ণ, যার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। আজ সেই গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য এই বড় ঘটনা, এই গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য একটা ছেলে মারা গেল। দেখো, প্রথমত একজনের প্রাণ গিয়েছে, দ্বিতীয়ত যে পাইলট কার সেটা সরকারি গাড়ি অর্থাৎ কলকাতা পুলিশের গাড়ি, বিধায়কের গাড়ির কনভয়ের সামনে ছিল এবং সেই গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আমি প্রতিক্রিয়া জানতে চাইব সরাসরি। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা আপনাদের পরিবারের সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। সেই গাড়িটা 16 বছর বয়স, তার কোনো নথিপত্র ঠিক নেই এবং সরকারি অর্থাৎ পরিবহন দপ্তর গাড়িটাকে লক করে দিয়েছে, অর্থাৎ গাড়িটার কোনোভাবে রাস্তায় চলার কথা না। সেই গাড়ির ধাক্কায় আপনার পরিবারের সদস্যদের মৃত্যু। আপনারা কি বলবেন এটা? আমরা তো এইমাত্র আপনাদের মারফত জানলাম যে গাড়ির কিছু কোনো কাগজপত্র নেই, প্লাস 16 বছর পুরনো এক্সপায়ারি গাড়ি
কি করে মানে এটা প্রশাসনের গাড়ি চলতে পারে সেটা তো মানে মানে আমরা নিজেরাই অবাক। ঠিক করে এটা সম্ভব? কলকাতার রাস্তায় 15 বছর পুরনো গাড়ি থাকারই কথা না, সেই গাড়ি প্রাণ কাটলো। সেই গাড়ি প্রাণ কাটলো আর একটা সরকারি গাড়ি। আমরা যদি প্রাইভেট ঘড়ির কাটা এই মুহূর্তে 8টা বাজতে 7 মিনিট বাকি, 7:53। পুলিশের তরফ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়েছিল কিনা ওনাদের সঙ্গে? যদি করা হয়ে থাকে তাহলে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে? কোনো এফআইআর, কোনো অভিযোগ দায়ের হয়েছে? আমরা ঘর দিয়ে বেরোবো, কোথায় থাকবো, আমরা কিরকম সুরক্ষিত আছি কিনা এটা বুঝতে পারছি না। আপনারা কি এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে, যে সরকারি গাড়ি, কোনো অভিযোগ দায়ের করবেন? দেখুন, সবথেকে বড় জিনিস হলো এটা মেনে নিতে পারবো না। এটা একটা বিধায়কের গাড়ি, একটা বিধায়ককে ফলো করে কনভয় একটা নিয়ে যাচ্ছিল। সরকারি গাড়ি, কলকাতা পুলিশ, সরকারি গাড়ি, কলকাতা পুলিশের গাড়ি। আর একটা বিধায়ককে ফলো করে তার সাথে যে পাইলট কার যায়, ওটা মানে বের হবার আগে অনেকবার চেকিং করতে হয়। আমার কোনো গাড়ি 15 বছর পুরনো রাস্তায় চলবে না, সরকারি গাড়ি কি করে চলে? কি করে চলে? আমাদের সাধারণ পাবলিকের গাড়ি যদি 14 বছর 15 বছরে এক্সপায়ার করে গাড়িকে স্ক্র্যাপে ফেলে দাও, আবার এটাকে কি খুন বলে? না, এই দুর্ঘটনার পর সুজয় নির্দিষ্ট করে এই দুর্ঘটনার পর থেকে পুলিশের তরফ থেকে ওনারা কোনো রকম কোনো সহযোগিতা পেয়েছেন? পুলিশ কোনো কিছু জানতে চেয়েছে এই বিষয়গুলো একটু? মানে ফেলে 1 থেকে 2 দিনের মধ্যে যদি ফেল হয় তাহলে আমাদের পুলিশের গাড়ি আপনার পরিবারের সদস্যের প্রাণ করেছে, পুলিশ কি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? এখন অবধি কোনো প্রশাসনের তরফ থেকে কেউ আমাদের সাথে কেউ যোগাযোগ করে না, এখন অবধি কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, কোনো অথরিটি যোগাযোগ করেনি কোনোভাবে, মানে আমাদের সাথে কোনো কথাবার্তাও হয়নি। আপনারা কি কোনো আইনি পদক্ষেপের কথা? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগই করা হয়নি, কিন্তু একটা বিধায়কের পাইলট কার, যে পাইলট কার মেয়াদোত্তীর্ণ, এবং সেই মেয়াদোত্তীর্ণ গাড়ি কিভাবে বিধায়কের পাইলট কার হিসেবে ব্যবহার করলো, এবং সেই গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য আজ মৃত্যু হলো এক যুবকের। কারণ বিধায়ক শওকত মোল্লা তিনি নিজেই বক্তব্য যখন দিয়েছিলেন এই ঘটনার পর, তিনি বলেছিলেন যে আমরা আমার গাড়িতে করে এসএসকেএম হাসপাতালে ওই যুবককে নিয়ে যাই, কিন্তু তিনি এটাও বলেছিলেন ওই গাড়ি, যে গাড়ি দুর্ঘটনা ঘটেছে সেই গাড়িতে যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল, যে কারণে এই দুর্ঘটনা। যথেষ্ট নিয়ন্ত্রিত বাইকটা চালাচ্ছিল, জিজ্ঞাসা করেছিলাম, বাইকের স্পিডও খুব একটা বেশি ছিল না। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।